ইস্যুতে এক হলো চীন ভারত মহাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় বেইজিং, বললেন রাষ্ট্রদূত। দিল্লির সঙ্গে কাজ করতেও আগ্রহ প্রকাশ। We are open as long as it will be conducive for Bangladesh. Whatever decision made, but it is to our common interest. We want to see the project to be started very soon. 30 million Bangladeshi people, they need this project. ভূ রাজনৈতিক বাধা কেটে যাওয়ায় আশায় বুক বেঁধেছেন উত্তরের 2 কোটি মানুষ। পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি। ভারত এবং চীন একই প্রকল্পে অর্থায়ন করতে চাচ্ছে। এটা আঞ্চলিক রাজনীতির যে সংহতি সেটিকে মজবুত করবে। মানুষের মধ্যে হতাশ ছিল, সংশয় ছিল, তা এটা যদি সমন্বয় হয় তাহলে তিস্তা মহাপরিকল্পনা একটা আশার মুখ দেখবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম, চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। উত্তরেও ভাসছে কুড়িগ্রাম, গাইবান্ধা। ওমানে নেওয়া হবে না বাংলাদেশি চিকিৎসক, গুজবে সয়লাভ। গা ভাসালেন স্বাস্থ্য শিক্ষার ডিজিও। দেশটিতে সুনামের সঙ্গে কাজ করছেন প্রায় 300 ডাক্তার, জানালো দূতাবাস। উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি, একবার না। প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসার প্রয়োজন দেখেন না ডক্টর ইউনূস। শ্রমিক ঠকানোর মামলায় পঞ্চমবারের মতো বাড়ল জামিন, এবার মেয়াদ 1 মাস 10 দিন। ট্রফি হাতে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে আইকনিক ওয়াংখেড়ের পথে রোহিত কোহলিরা। বৃষ্টি উপেক্ষা করে বিশ্ব চ্যাম্পিয়নদের বরণে জনসমুদ্র মুম্বাইয়ের মেরিন ড্রাইভ। তিস্তা মহাপ্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। প্রকল্প ঘিরে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে চীন সম্মান করে বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডি-ক্যাপ টকে অংশ নিয়ে চীনা রাষ্ট্রদূত জানান, মিয়ানমারের সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের মধ্যস্থতা সাময়িক বন্ধ রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে জানান রাষ্ট্রদূত। অভিন্ন নদী তিস্তার ওপর বাঁধ নির্মাণ করায় পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। গ্রীষ্ম ও শীতে বাঁধ বন্ধ থাকায় পানির শূন্যতা আর বর্ষায় বাঁধ উন্মুক্ত করে দিলে বন্যায় ভাসে উত্তরাঞ্চলের মানুষ। এই দুর্যোগ থেকে বাঁচতে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা চায় বাংলাদেশ। 7 জানুয়ারি নির্বাচনের সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রীকে আগে সফর করাতে প্রতিযোগিতায় নামে ভারত ও চীন। এরই মাঝে গত মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করে আমন্ত্রণ পৌঁছে দেওয়ার পাশাপাশি জানান দেন তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে আগ্রহী ভারত। শেখ হাসিনার নয়াদিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, শীঘ্রই তিস্তা বিষয়ে কাজ করতে কারিগরি দল পাঠাবে তারা। তিস্তার বিশাল এই প্রকল্পের কাজ পেতে ভারত ও চীনের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে। এরই মধ্যে চীনের রাষ্ট্রদূত জানালেন, তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি তারা। ভবিষ্যতে তিস্তা ঘিরে বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান করার কথাও জানান তিনি। We are ready, we are open as long as it will be conducive for Bangladesh. China is open. I don't see any tension. As I mentioned, whatever decision made, but it is to our common interest. We want to see the project to be started very soon. প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে কূটনীতিক সাংবাদিকদের আলোচনা ডি-ক্যাপ টকে অংশ নিয়ে চীনা রাষ্ট্রদূত জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের মধ্যস্থতা সাময়িক বন্ধ রয়েছে। Rohingya people go back, the safety will be ensured. So China, we are doing our share for the ceasefire arrangement in Rakhine State. এদিকে 8 জুলাই প্রধানমন্ত্রীর চীন সফরে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কৃষি সহযোগিতা, শিক্ষা ও গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ভারত চীনের দ্বৈরথ কাটিয়ে আলোর পথে এগিয়ে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, আর তাতেই আশায় বুক বেঁধেছেন নদী পাড়ের মানুষ। তাদের মতে
ভারতের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনায় চীনের অনাপত্তি ভূ রাজনৈতিক বাধা ডিঙিয়ে সফলভাবে বাস্তবায়নের প্রত্যাশা তৈরি করেছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। দীর্ঘ সময় তিস্তার পানির ক্ষেত্রে ভারতের একতরফা নীতির কারণে ভাটির দেশের প্রায় 2 কোটি মানুষের জীবন জীবিকা, কৃষি ও জীববৈচিত্র্য চরম সংকটে। বন্যায় ভাঙ্গন, প্লাবন আর শুষ্ক মৌসুমে পানির অভাবে মরুকরণ আরও দীর্ঘ হচ্ছে। এটার পরিকল্পনা যদি খুব দ্রুত বাস্তবায়ন হয় তবে আমরা এলাকাবাসী সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারব। প্রস্তাবিত প্রকল্পের সমীক্ষা 2018 সালে শেষ করেছে চীন আর বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। এদিকে ভারত বলছে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে দ্রুতই একটি কারিগরি দল বাংলাদেশে যাবে। ভারতের এমন সিদ্ধান্তে শঙ্কা তৈরি হয় চীন ভারতের ভূ রাজনৈতিক খেলায় হয়তো ঝুলে যাবে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা নিয়ে ভারতের সঙ্গে একত্রে কাজ করতে রাজি আছে চীন। রাষ্ট্রদূতের এমন মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন নদী অধিকার কর্মীরা। অর্থায়নের ক্ষেত্রে যদি ভারত চীন ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে এবং কারিগরি প্রকৌশলগত বিদ্যা যদি এখানে সমন্বয় হয় সমীক্ষা অনুযায়ী, তাহলে এই অঞ্চলের উত্তর জনপদের বঞ্চনার শিকার এই ভাঙ্গনপ্রীত মানুষের কাছে একটা উন্নয়নের নতুন মডেল সৃষ্টি হবে। নানা সমীকরণ ভেদ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তিস্তা পাড়ের মানুষের জীবনে নতুন দিনের সূচনা হবে এমন প্রত্যাশা উত্তরের বাসিন্দাদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দফায় দফায় বন্যা ও বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। রাস্তাঘাট ডুবে থাকায় দুর্ভোগের শেষ নেই সিলেটের 5 উপজেলার কয়েক লাখ মানুষের। আবাসিক এলাকাগুলোতে দূষিত পানিতে যাতায়াত করায় বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকিও। বাঁধ ভেঙে পানি ঢুকছে সিলেটের জকিগঞ্জে, প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, ডুবেছে স্কুল, বসতঘর, রাস্তাঘাট। দফায় দফায় ভারতের পাহাড়ি ঢলের পানি সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট সহ 5 উপজেলার নিম্নাঞ্চলে ঢুকে পড়ায় দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। শুধু একবার নয়, আমাদের এই জায়গাটা 3বারের মতো আমরা বন্যায় প্লাবিত হয়েছি। আমরা জানি না চতুর্থবার আমরা বন্যায় আক্রান্ত হচ্ছে কিনা। বৃষ্টিপাত বন্ধ থাকলেও সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রতি বছর ইয়ারলেও আমরা ধান ক্ষেত নষ্ট হয়, অনেক কৃষি কাজ নষ্ট হয়। অন্যদিকে সুনামগঞ্জে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। সুরমা, চাদুকাটা, খাসিয়ামারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি কিছুটা কমেছে। এইরকম প্রায় 9টি ভাঙ্গা হয়েছে, সামনে আরো ভাঙ্গা আছে। আমাদের দুর্ভোগের শেষ নেই। প্রায় 3 থেকে 3.5 হাজার মতো মৎস্য চাষি পুকুর দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিকভাবে প্রায় 70-72 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এই মৎস্য সেক্টরের। ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টি থাকায় আগামী কয়েকদিন পর্যন্ত পাহাড়ি ঢল অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে ঢল কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদী তীরবর্তী ও চরাঞ্চলের 1 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। গাইবান্ধায় 65টি চর, দ্বীপচর পানিতে নিমজ্জিত থাকায় আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন বানভাসীরা। থই থই পানিতে ভাসছে জনপদ, ঘরবাড়ি বানের জলে ডুবে থাকায় নৌকায় বসবাস করছেন অনেকে। কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের হাতিয়া পয়েন্টে বিপদসীমার 69 সেন্টিমিটার ও ধরলার সেতু পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। নদী তীরবর্তী ও চরাঞ্চল প্লাবিত হয়ে 1 লাখের বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছেন। ব্যাগ জিনিসটা আঙ্গের উপর তুলে ঠিক গেছি, হনেও পানি পাইতেছি। আমরা নৌকার মধ্যে থাকি, রান্না বান্না কষ্ট হয় অনেক। এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে গাইবান্ধার বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র তীরবর্তী সদর, ফুলঝড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার অন্তত 65টি চর, দ্বীপচর পানিতে ডুবে গেছে। অনেকেই বাড়িঘর ছেড়ে উচ্চ স্থান ও আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছেন। দক্ষিণে একটা টিলে বলে রসুলপুরের টিলে, ওখানে যায় সবাই আর কি, গরু বাছুর সবকিছু মালামাল কিছু নিয়ে
ওখানে যে কদিন পানি আছে কদিন আমাদের থাকতে হবে। বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে সারিয়াকান্দির কয়েক হাজার মানুষ পানিবন্দী। জীবন বাঁচাতে নৌকায় করে আসবাবপত্র ও গবাদি পশু সহ বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছেন বানভাসীরা। গত ৩৬ ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফেনীর মুহুরী নদীর পানি কমায় জেগে উঠেছে ক্ষতচিহ্ন। শত শত বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা চাষিরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ওমানে নেওয়া হবে না বাংলাদেশি চিকিৎসক, এমন গুজবে সয়লাভ ফেসবুক। আর এতে গা ভাসিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বললেন বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। এদিকে ওমানে নিযুক্ত বাংলাদেশের লেবার কাউন্সিলর জানিয়েছেন চিকিৎসক নেয়ার কোনো সিদ্ধান্তই হয়নি, তবে দেশটিতে সুনামের সঙ্গে কাজ করছেন প্রায় ৩০০ বাংলাদেশি চিকিৎসক। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি শিবলি আল সাদিককে সঙ্গে নিয়ে নাজমুস সালেহির রিপোর্ট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওমান সরকারের বিদেশি চিকিৎসক নিয়োগের একটি বিজ্ঞপ্তি, যাতে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয় চীন, রাশিয়া, ইউক্রেনের পাশাপাশি বাংলাদেশি চিকিৎসকদেরও সনদ গ্রহণযোগ্য হবে না এখানে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়, আলোচনা সমালোচনা দেশের চিকিৎসা শিক্ষার মান নিয়ে। একদিন বাদেই মূলধারার গণমাধ্যমেও খবর প্রকাশ হয় এ বিষয়ে। এমনকি যাচাই বাছাই ছাড়াই বিষয়টি নিয়ে মন্তব্য করেন খোদ স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক। তবে চিঠির একটি বিষয়ে নজর আটকায় সময় সংবাদের। রাষ্ট্রীয় পর্যায়ের একটি বিজ্ঞপ্তি, অথচ নেই কোনো সিল স্বাক্ষর। যাচাই করতে ওমানে সরাসরি যোগাযোগ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। দেশটিতে নিয়োজিত বাংলাদেশের লেবার কাউন্সিলর মেজর রাফি জানান, এই ধরনের কোনো বিজ্ঞপ্তি ওমান সরকার দেয়নি, বরং বাংলাদেশের প্রায় ২৫০ থেকে ৩০০ চিকিৎসক সেখানে দক্ষতার সঙ্গেই কাজ করে আসছে। ২০২২ সালের এই একই পোস্ট দেখেছিল। এটা হয়তো নতুন না, এরকম ওমান গভর্নমেন্ট কখনোই করে নাই আর কি। কারণ আমাদের ডক্টররা রিসেন্ট কয়েকদিন আগে আমাদের ডক্টর আসছে। ওমান গভর্নমেন্টের স্টিলও নাই, সাইনও নাই সেটাতে। এদিকে প্রথমে গুজবে গা ভাসালেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন তারা। তবে এমন অপপ্রচার নিয়ে হেলাফেলা না করে এর বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। যেখান থেকে গুজবটা ছড়ানো হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা। বাংলাদেশের ইমেজ সংকট হবে অযথা কোনো ভুয়া প্রতিবেদন বা রিপোর্টের মাধ্যমে, তা যেন আর না হয় সেই ব্যাপারটা দেখা উচিত। অবশ্যই আমরা এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব মন্ত্রণালয়ের মাধ্যমে। সবশেষ সরকারিভাবে ২০১১ সালে বাংলাদেশ থেকে চিকিৎসক নেয় ওমান। দেশটির কয়েকটি বেসরকারি হাসপাতাল চলতি বছরেও বাংলাদেশি চিকিৎসক নিয়েছে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। ১২ বছর ধরে জবাব দিয়ে আসছি, নতুন করে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেওয়ার কিছু নেই, এমনকি অভিযোগ নিয়ে বিতর্ক বা আলোচনা করারও প্রয়োজন দেখছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজিরা শেষে একথা বলেন তিনি। এদিন শ্রমিক ঠকানোর মামলায় অধ্যাপক ইউনূস সহ ৪ আসামির জামিনের মেয়াদ পঞ্চমবারের মতো বাড়িয়েছেন আদালত। লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে, এখানে আমার কি দোষ? জেলা শিকার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকার ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। দিল্লি সফর শেষে দেশে ফিরে গত ২৫শে জুন এক সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি, একবার না। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেবেন কিনা জানতে চাইলে বৃহস্পতিবার অধ্যাপক ইউনূসের সাফ জবাব, ১২ বছর ধরে গ্রামীণ ব্যাংক ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়ে এসেছেন তিনি। এখন নতুন করে এ নিয়ে বিতর্ক বা আলোচনায় বসার কোনো সুযোগ নেই, যা হবে আইন ও বিচারিক প্রক্রিয়ায়। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে আমি তো কিছু পেলাম না। ডক্টর ইউনূস বলেন, প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকের অনিয়মের বিচার করতে হলে তার সঙ্গে ব্যাংকটির সব চেয়ারম্যানকে আনতে হবে আইনের আওতায়। প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়, সবাইকে অভিযোগ করা হয়। তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন। এদিন শুনানি শেষে পঞ্চমবারের মতো ইউনূস সহ ৪ আসামির জামিনের মেয়াদ বৃদ্ধি করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। ১৪ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে এই মামলার আপিল শুনানি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
নতুন অর্থবছরে নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহকেই প্রাধান্য দিচ্ছে সরকার। দুপুরে নিজ মন্ত্রণালয়ে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তার দাবি, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চলমান গ্যাস সংকটের সমাধান হবে। এছাড়া প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে দেশটির সঙ্গে গ্যাস খাত উন্নয়ন ও বিদ্যুতের সঞ্চালন লাইনের উন্নয়ন সংক্রান্ত $1 বিলিয়ন ঋণ চুক্তির সম্ভাবনা রয়েছে। চলছে বর্ষা মৌসুম। গেল গ্রীষ্মের তাপপ্রবাহে যে লুকোচুরি শুরু হয়েছিল বিদ্যুতের, তা থেকে এখনও পুরোপুরি রেহাই পায়নি জনসাধারণ। শুধু বিদ্যুতেই নয়, শীতকালের গ্যাস সংকটও মাঝে মধ্যে প্রকট হচ্ছে চলতি বর্ষায়। সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় রেমালের প্রভাব জটিলতা বাড়িয়েছে এলএনজি সরবরাহেও। এর প্রভাবে সিএনজি স্টেশন থেকে শুরু করে ভোগান্তি বেড়েছে শিল্প এবং গৃহস্থালী পর্যায়েও। ঝড় বাদলের সময় প্রচুর জায়গায় লাইন পড়ে গেছে। এরই মধ্যে শেষ হলো বাজেট অধিবেশন। নতুন অর্থ বছরে নিজেদের বাজেট নিয়ে বৃহস্পতিবার মন্ত্রণালয়েই সংবাদ সম্মেলন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর। সাশ্রয় করতে পারব। তিনি জানান, নতুন অর্থ বছরে সরকারের ব্যয়ের পরিকল্পনা প্রাধান্যে থাকবে সরবরাহ ভোগান্তি মুক্ত রাখা। 15-16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও অনেকটা আগের থেকে ভালো হবে। জ্বালানির ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় চীনের সঙ্গে বেশ কিছু নতুন চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর আসন্ন বেইজিং সফরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তত $1 বিলিয়ন ঋণ চুক্তির আভাস নসরুল হামিদের। চীন সফরের মধ্যে বিশেষ করে আমরা প্রায়োরিটি দিয়েছি মহেশখালী থেকে প্যারালালি আরেকটা গ্যাসের পাইপলাইন নিয়ে আসার জন্য। এই প্রজেক্টটা আমরা G2G করার জন্য আমরা প্রপোজ করেছি। বিদ্যুৎ জ্বালানি খাত ধীরে ধীরে ভর্তুকি মুক্ত হবে জানিয়ে প্রতিমন্ত্রীর আহ্বান, গ্যাস বিদ্যুতের বকেয়া বিল পরিশোধে এগিয়ে আসতে হবে সবাইকে। এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে আসতে চাই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আদালতের নির্দেশের পর বান্দরবানে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী মেয়ের নামে থাকা 25 একর জমি জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন। জায়গাটি দেখাশোনার জন্য একটি রিসিভার কমিটি নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানের নামে থাকা 4টি ফ্ল্যাট ও 1019% জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এক ছাগল যেন সব কেড়ে নিল আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউরের। অঢেল সম্পদ আর সাম্রাজ্য গড়ল দিয়েছেন গা ঢাকা। কোথায় আছেন তা জানা নেই কারো। বৃহস্পতিবার ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 4টি ফ্ল্যাট ও 119% জমি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত, যার মধ্যে আছে বরিশালের মুলাদি উপজেলায় মতিউরের নামে 114% জমি, নরসিংদীর রায়পুরা উপজেলায় মতিউরের স্ত্রী লাইলা কানিজের নামে 522.52% জমি, তাদের ছেলে আহমেদ তৌফিকুর অর্ণবের নামে 275.87% জমি, মেয়ে ফারজানা রহমান ঈশিতার নামে 106.56% জমি রয়েছে। এছাড়া 4টি ফ্ল্যাটের মধ্যে রয়েছে স্ত্রী লাইলা কানিজের নামে বসুন্ধরা একটি ফ্ল্যাট ও আরেক স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে জিগাতলা একটি এবং বসুন্ধরা আবাসিকে একটি এবং মেয়ে ফারজানা রহমান ঈশিতার নামে বসুন্ধরা আবাসিকে একটি ফ্ল্যাট রয়েছে। এদিকে আদালতের নির্দেশের পর বান্দরবানে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যার নামে থাকা বান্দরবানের খামারবাড়ি, মৎস্য ঘের সহ 25 একর জায়গা জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন। জায়গাটি দেখাশোনার জন্য নিয়োগ করা হয়েছে একটি রিসিভার কমিটি। একই দিন প্রায় 10 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। যান চলাচলের জন্য প্রায় প্রস্তুত চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এমন সময় প্রকল্পটির নানা অনিয়মের অভিযোগ তুলেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। খতিয়ে দেখতে বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা। বিশেষজ্ঞ দলের পরীক্ষায় দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। 4,298 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের সব কাজই শেষ হয়েছে। তবে মেগা প্রকল্পটি যখন যান চলাচলের জন্য প্রস্তুত, তখন এর কাজের নিম্নমান ও দুর্নীতির অভিযোগ তুলেছে খোদ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
অভিযোগগুলো তদন্ত ও কাজের মান যাচাইয়ে বৃহস্পতিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা। মেন লিফটে উঠে তারা খতিয়ে দেখেন পিলারের বিভিন্ন স্থানের ফাটল। যাদের ভুল ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিপোর্টে থাকবে। আর যে সমস্ত ক্র্যাকের কথাগুলো আসছে আমরা স্বচক্ষে দেখেছি, আমরা বিশেষজ্ঞ নিয়োগ করব। দুঃখজনক যেখানে ত্রুটি বিচ্যুতি যেটা আমরা পরিলক্ষিত হচ্ছে, আমরা এটা সংশোধনের চেষ্টা করব। তবে ফাটল সহ নানা অসঙ্গতি পেলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠান। এটা কোনো সমস্যা না, স্ট্রাকচারালি কোনো সমস্যা না। এটা যেখানে যেখানে হেয়ার ক্যাকগুলো দেখা গেছে এগুলো একটা ফ্লুইড আছে, ওটা দিয়ে সিল করে দিয়ে আপনার গাড়ির জন্য ছেড়ে দেন। এটা ফিউচারে আর কোনো সমস্যা হবে না। নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চীনের র্যাঙ্কিং। গত বছরের 14 নভেম্বর এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সব ধরনের কাজ শেষ হয়েছে পদ্মা সেতু প্রকল্পের। আনুষ্ঠানিকভাবে এর সমাপনী টানতে শুক্রবার বিকেলে মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর স্বপ্নদ্রষ্টাকে বরণে সেখানে চলছে নানা প্রস্তুতি। উচ্ছ্বসিত পদ্মা পাড়ের মানুষও। নাসির উদ্দিন উজ্জ্বলের প্রতিবেদন আর ছবি তুলেছেন আবু সাইদ। বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা বহুমুখী সেতু। সেতুর সড়ক ও রেল পথের সুফল ছাড়াও হাই ভোল্টেজ লাইনে রামপাল ও পায়রার বিদ্যুৎ আসছে রাজধানী ঢাকায়। মিলছে দ্রুত গতির ইন্টারনেট ও ফোন সুবিধাও। সব কাজই সম্পন্ন এখন। তাই প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী টানতে শুক্রবার মুন্সিগঞ্জের মাওয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বাংলাদেশের মানুষের একবার হলো মাওয়া এসে দেখা উচিত যে আমাদের প্রধানমন্ত্রী মাওয়াকে কতটা উন্নতি করেছে। প্রকল্পের সমাপনীর জন্য উনি আসছেন, উনাকে স্বাগত জানাই। জোরদার করা হয়েছে 3 স্তরের নিরাপত্তা। সাদা পোশাকে এবং ট্রাফিক সব মিলে আমাদের প্রায় 1300-1400 মতো ফোর্স মোতায়েন আছে। 2001 সালের 4 জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও নিজস্ব অর্থায়নে নির্মাণ শেষে 2022 সালের 25 জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চালের ভরা মৌসুম, নেই কোনো সংকট। এরপরও খোরা যুক্তি আর নানা অজুহাতে ফের অস্থির চালের বাজার। নওগাঁ, দিনাজপুর ও কুষ্টিয়াতে চালের মোকামে সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা পর্যন্ত। মিল মালিকদের দাবি, ঈদে মিল বন্ধ থাকায় চাল উৎপাদন কম সহ ধানের দর বাড়ার প্রভাব পড়েছে বাজারে। দফায় দফায় দাম বাড়িয়ে পকেট ভারীর কারসাজি চলছে বলে অভিযোগ কৃষক নেতার। আবারও চালের বাজারে অস্থিরতা। পর্যাপ্ত সরবরাহের পরও কৃত্রিম সংকট দেখিয়ে পাইকারি ব্যবসায়ীদের নতুন ফন্দিতে দামে ঊর্ধ্বগতি। নওগাঁয় পাইকারি ও খুচরা বাজারে বস্তা প্রতি 100 থেকে 200 টাকা পর্যন্ত কারসাজি করে বাড়িয়েছেন মিলাররা। এতে কাটারি, জিরাশাল সহ অন্যান্য সরু চাল কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। ঈদের পর থেকে আপনার চালের দামটা বেড়ে গেছে, বস্তা প্রতি 150-200 টাকা বেড়ে গেছে। মিলে স্টক আছে, সেগুলো ছাড়ছে না, সেগুলো দাম বাড়ায় দিচ্ছে। চালের দর বৃদ্ধিতে ভোক্তা ও কৃষক ঠকলেও মুনাফা যাচ্ছে মিলারদের পকেটে, বলছেন কৃষক নেতা। তবে মিল মালিকদের দাবি, ঈদে মিল বন্ধ থাকায় চাল উৎপাদন কম সহ ধানের দর বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। ধানের বাজার বৃদ্ধি, ঈদ মৌসুমে মিল কারখানা বন্ধ এবং পরিবহন ব্যয়টা হচ্ছে এই চাউলের উপরে হচ্ছে বর্তাচ্ছে। এই কথাগুলো সঠিক নয়। কেন সঠিক নয়? কারণ ভরা মৌসুমে 63% ধান বাজারে চলে আসে। এই ধানটা মজুতদাররা কিছু অংশ মজুত করে, আর বাকি ধানটা চাতাল এবং ব্রয়লার ব্যবসায়ীরা এই ধানটা তারা কিনে নেয়। উত্তরের আরেক বড় মোকাম দিনাজপুরেও গত 3 দিনে চালের খুচরা বাজারেও প্রকারভেদে দাম বেড়েছে প্রতি কেজিতে 2 থেকে 3 টাকা। পাইকারদের দাবি, মিলারদের কাছ থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে তাদের। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়াতেও সরবরাহ কমের অজুহাতে চালের দাম বাড়ানো হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট শেষ হবে রাত 10টায়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে 40,000 ভোট কেন্দ্রে নতুন নেতা নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। সস্ত্রীক ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। লেবার পার্টির নেতা স্টারমার্কও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিপরীতে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিরোধী নেতা কেইর স্টারমারের দল লেবার পার্টি। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সবশেষ খবর জানাতে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি চলে যাব তার কাছে। শোয়েব, যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন শুরু হয়েছে সকাল 7টা থেকে এখনো পর্যন্ত 9 ঘন্টা ধরে ভোট চলছে এবং আরও 5 ঘন্টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবং যে এক্সিট পুল সহ বিগত কয়েক দিনের যেসব জরিপ রয়েছে এবং জনমত জরিপ রয়েছে সবগুলো জরিপে কিন্তু লেবার দল এগিয়ে রয়েছে এখন পর্যন্ত, সেটি ধারণা করেছে। এবং সেটি যদি মিলে যায় তাহলে লেবার প্রায় 5 শতাধিক আসনে তারা জয়ী হবে। একই সাথে কিন্তু কনজারভেটিভের ইতিহাসে সর্বনিম্ন আসনে জয়ের যে বিষয় সেটিও কিন্তু রেকর্ডের হাতছানি দিচ্ছে। আর একটা বিষয় জানিয়ে রাখা দরকার যে 2010 সাল থেকে এখনো পর্যন্ত কনজারভেটিভ 3 মেয়াদে সরকার গঠন করে এবং তাদের শেষের যে মেয়াদ রয়েছে সেই 2 মেয়াদে কিন্তু বারবার তারা সরকার পরিবর্তন করেছিল। ডেভিড ক্যামেরন থেকে শুরু করে থেরেসা মে, বরিস জনসন এবং লিজ ট্রুস থেকে শেষ করে সবশেষ ঋষি সুনাকের হাতে দায়িত্ব নেয়। এবং ঋষি সুনাকে কিন্তু তার যে পূর্ণ মেয়াদ রয়েছে সেই পূর্ণ মেয়াদ তার শেষ করতে পারেনি। আগাম নির্বাচন ঘোষণা দেওয়ার পরে অনেকটাই পুরো হতবাক হয়েছিল পুরো ব্রিটেনবাসী। এবং এর আগে যে স্থানীয় নির্বাচন হয়েছিল গেল মে মাসে, সেই নির্বাচনে লেবারের যে জয় জয়কার সেই জয় জয়কারের ধারা কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমরা এখন রয়েছি বাংলাদেশি অধ্যুষিত এলাকা হোয়াইট টেবল, এবং এই হোয়াইট টেবলের বিভিন্ন এলাকা আমরা সকাল থেকে ঘুরেছি। এখানে আমরা যেটি দেখেছি যে সকালের দিকে যারা ব্রিটিশ রয়েছেন শ্বেতাঙ্গ রয়েছেন তারা কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন, আর এখন বিকেলের দিকে যারা বাংলাদেশি রয়েছেন তারা কিন্তু একের পর এক আসছেন এবং অনেকে কিন্তু কাজ শেষ করে 5টার পরে তারা এখানে ভোট দিতে আসবেন। এখন পর্যন্ত যে এবারে নির্বাচনে মোট 4,500 প্রার্থী রয়েছেন, যার মধ্যে প্রায় 34 জন বাংলাদেশি এবং এই 34 জনের মধ্যে 8 জন হলো লেবার দলীয়। ধারণা করা হচ্ছে এই লেবার দলীয় যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে অন্তত 6 জন এবার ব্রিটিশ পার্লামেন্টে এবং লেবার দল যদি সরকার গঠন করে তাহলে হয়তো অন্তত 2 জন মন্ত্রিসভায় স্থান পেতে পারে। আর এছাড়া কিন্তু যে কনজারভেটিভ যে ধস নেমেছে এই ধস নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম বিভিন্ন ভোটারের সাথে। তারা বলছেন যে ব্রেক্সিট ইস্যুর পর থেকে কিন্তু যে ব্রিটিশ জনগণ এবং নাগরিক যারা রয়েছেন ভোটার রয়েছেন তাদের কিন্তু একের পর এক সমস্যার আবর্তে ফেলে দিয়েছে কনজারভেটিভ। একদিকে অর্থনৈতিক মন্দা, অন্যদিকে স্বাস্থ্য খাতের যে ব্যয় বেড়েছে এবং একই সাথে কিন্তু জীবনযাপনের যে ব্যয় সব কিছু বেড়েছে। এবং এই সমষ্টিগত যে ব্যর্থতার দায়ভার, এই দায়ভারের যে প্রতিফলন সেটি আজকে দেখতে হতে পারে ঋষি সুনাককে। এমনকি ধারণা করা হচ্ছে যে ঋষি সুনাক তার যে নিজস্ব আসন রয়েছে সেখানে হয়তো হারের সম্মুখীন হতে পারে। যদি হার না হলেও কিন্তু বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়তো তাকে জিততে হতে পারে। এখন ধারণা করা হচ্ছে যে আরেকটি যে পার্টি রয়েছে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম পার্টি, সেই পার্টি দ্বিতীয় হচ্ছে নাকি কনজারভেটিভ প্রধান বিরোধী দল হচ্ছে সেটি কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এটা নিশ্চিত যে লেবার আগামী দিন তারা সরকার গঠন করে যাচ্ছে। এই ছিল সবশেষ। লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব কবির। দেখছেন রাতের সময়। জনসমুদ্রের মাঝি ট্রফি হাতে বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পথে ভারতীয় ক্রিকেট দল। মুম্বাইয়ে রোহিত কোহলিদের বরণে বিমানবন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত দুপুর থেকে অপেক্ষায় ছিলেন হাজার হাজার সমর্থক। ছাদখোলা বাসে আরাধ্য ট্রফি নিয়ে উল্লাস করতে থাকেন বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটাররা। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে জড়িয়ে পতাকা হাতে নিয়ে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন তারকারা। গগন বিদারী চিৎকারে মুখরিত হয় চারপাশ। শিরোপা জয়ীদের আগমনকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে রীতিমতো উৎসবের আমেজ। বার্বাডোজে হারিকেন বেরিলের কারণে 4 দিন আটকে থাকার পর আজ ভোরে চার্টার্ড ফ্লাইটে দেশে পৌঁছান ক্রিকেটাররা। দিল্লিতে নেমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে গোটা দল। সেখান থেকে দুপুরে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় রোহিত বাহিনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা ইস্যুতে এক হলো চীন ভারত মহাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় বেইজিং, বললেন রাষ্ট্রদূত। দিল্লির সঙ্গে কাজ করতেও আগ্রহী। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি। প্লাবিত গ্রামের পর গ্রাম, চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। উত্তরেও ভাসছে কুড়িগ্রাম, গাইবান্ধা।
এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।